নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি রেশমি তিনাইকার আর মঞ্জু প্রজাপতির কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। আমরা জানবো কি করে এদের দুজনের জীবন একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়লো আর কিভাবে সেই রহস্যের জট খুলল। 2000 সালে মুম্বাইতে রেশমি তিনাইকার আর তার ট্যাক্সি ড্রাইভার স্বামী সন্দীপ তিনাইকারের ঘরে একটি ছেলে জন্ম নেয়। তার নাম রাখা হয় আশিস। 2008 সালে গুজরাটের সুরাটে মঞ্জু প্রজাপতি এবং তার মিল ওয়ার্কার স্বামী হরিশ প্রজাপতির বাড়িতেও একটা ছেলে জন্ম নেয়। তার নাম রাখা হয় দীপক। মুম্বাইয়ের রেশমি তিনাইকার আর সুরাটের মঞ্জু প্রজাপতি সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন যে এই দুই মহিলার মধ্যে আসলে কিসের সম্পর্ক। 2004 সালে রেশমির ছেলে আশিস মারাত্মক রকম অসুস্থ হয়ে পড়ে। তার মাথায় এমন চাপ পড়ে যে সে কোমায় চলে যায়। রেশমি আর সন্দীপ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। 1 বছর পর লাগাতার দুশ্চিন্তা আর টেনশন ড্রাইভার সন্দীপের শরীরে প্রভাব ফেলে আর সে হার্ট অ্যাটাক করে মারা যায়। রেশমি আরো একটা ধাক্কা খায়। তার ছেলে আশিস তখন কোমায় ছিল। রেশমির শাশুড়ি এই সব কিছুর জন্য রেশমিকেই দায়ী করে। তিনি ভাবলেন যতদিন রেশমি এই বাড়িতে থাকবে অনিষ্ট হতে থাকবে। তিনি রেশমিকে বাড়ি থেকে বের করে দেন। একা অসহায় রেশমি আবারও নিজের মা অস্মিতা বাইকরের বাড়িতে ফিরে যায়। সেখানে তার মা তাকে নতুনভাবে জীবন শুরু করার পরামর্শ দেন। এখন তো তার আশিসকে সুস্থ করতে হবে। রেশমির ঘাড়ে এখন ছেলের চিকিৎসার খরচ চালানোর বোঝা ছিল আর সে বেশি দূর পড়াশোনাও করেনি। সে খাবার বানিয়ে লোকের বাড়িতে পাঠানোর ব্যবসা শুরু করলো। এইভাবে সে অল্প বিস্তর আয় করা শুরু করলো। রেশমি পায়েল নামের একটি মেয়েকেও খাবার দিত। সেই মেয়েটি রেশমির জন্য চিন্তিত ছিল। তাই সে ভাবলো রেশমিকে তার কোম্পানির বসের সঙ্গে দেখা করালে কেমন হয়, আর অফিসের ক্যান্টিনের দায়িত্ব তাকে পাইয়ে দিলে কেমন হয়। পায়েল রেশমিকে অফিসে নিয়ে যায় আর তাকে কাজ পাইয়ে দিতে সফল হয়। রেশমির ক্যাটারিং এর ব্যবসা জমে ওঠে। ও যতটা না ভেবেছিল তার থেকে বেশি আয় করতে শুরু করে। রেশমির ছেলে তখনও কোমায় ছিল। সে ভাবলো আশিসের এবার আরো ভালো চিকিৎসা করাবে। সে একটি বড় ফ্ল্যাট কিনলো যাতে আশিস বাড়ি ফিরে এলে আর কোনো রকম অসুবিধা না হয়। 2007 সালে আশিসও মারা যায়। রেশমি প্রায় ভেঙে পড়েছিল। সে ভাবলো যার জন্য সে বেঁচে ছিল সেই যখন নেই তাহলে আর বেঁচে থেকে লাভ কি। কিন্তু তার মা তাকে আরো একবার সাহস জোগালো। তাকে বলল যে হয়তো তার জীবনের অন্য কোনো উদ্দেশ্য আছে, হয়তো তার নিয়তিতে অন্য কিছু লেখা আছে। রেশমি আবার নতুন করে জীবন শুরু করলো। রেশমির সীমা নামে একটি বাচ্চাকে খুবই পছন্দ ছিল। সে একটা মন্দিরের সামনে ভিক্ষা করত যেখানে রেশমি প্রতিদিন যেত। রেশমিদের বস্তিরই এক বাসিন্দা জয়শ্রী চাওলা তাকে জানায় যে সীমার বাবা একজন মাতাল আর তার মা অজানা এক রোগে মারা গেছে। তার বাবা শুধু টাকার জন্য মেয়েকে দিয়ে ভিক্ষা করায়। রেশমি জয়শ্রীর সঙ্গে সীমার বাবার সঙ্গে দেখা করতে গেল। বাবার শুধু টাকার দরকার ছিল। সে রেশমির কাছে জানতে চাইল বাচ্চার বদলে কত টাকা পাওয়া যাবে। রেশমি সীমাকে দত্তক নিল। রেশমি এখন সেই সব কিছু সীমার জন্য করতে চাইল যা সে আশিসের জন্য করতে পারেনি। জয়শ্রী তাকে পরামর্শ দেয় যে তার একটি ছেলেকেও দত্তক নেওয়া উচিত যাতে আশিসের শূন্যতাও পূরণ হয়। 2008 সাল নাগাদ গুজরাটের সুরাট শহরে মঞ্জু প্রজাপতি একটি ছেলের জন্ম দেন। কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটি একটি মাত্র কিডনি নিয়ে জন্মেছিল। ডাক্তাররা মঞ্জু এবং তার স্বামী হরিশকে উপদেশ দিলেন যে বাচ্চাকে যেন চোখে চোখে রাখা হয়, তাকে যেন বেশি দৌড়াদৌড়ি করতে না দেওয়া হয়। দীপকের যখন 3 বছর বয়স তখন তার একটা ছোট ভাই হয়, নাম উমেশ। 2011 সালের 28শে জানুয়ারি ঠাকুমার হাজার বারণ সত্ত্বেও দীপক পাড়ায় খেলতে বেরোয়। আর সেই দিনই ওদের বস্তিতে এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। সেই মহিলার নজর বাচ্চাদের উপর ছিল। সেদিন পাড়ায় খেলতে বেরোনো দীপক আর কখনো বাড়ি ফেরেনি। তার বাবা মা মঞ্জু এবং হরিশ আর গোটা পরিবার তন্ন তন্ন করে খোঁজার পরেও তাকে খুঁজে পায় না। ওরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। মামলার সংবেদনশীলতার কথা মাথায় রেখে পুলিশ তৎক্ষণাৎ সুরাটে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু দীপকের কোনো খোঁজ পাওয়া যায় না। কোথায় গেছে দীপক, কে অপহরণ করলো তাকে, আর কোথায় বা নিয়ে যাওয়া হয়েছে। এবার তারপর আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। সোনা, ভালো বাচ্চারা কাঁদে না। এখন থেকে আমি তোমার মা। না, তুমি আমার মা নও। আমার মা বাড়িতে আছে। সোনা, আমি এখন তোমাকে কি করে বোঝাবো? দেখো, তোমার মা না অনেক দূরে চলে গেছেন। তোমার এটাই পারে। দেখো কত বড়, তোমার ভালো লাগবে। দিদি আছে, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসবো। ভালো লাগবে তোমার। না, আমি মায়ের কাছেই যাব। সোনা, আমি তোমাকে অশ্বিনী বলে ডাকি। কেন? আমার নাম তো প্রদীপ। আমি মায়ের কাছে যাব। স্যার 2 সপ্তাহ হয়ে গেছে। সুরাটের সমস্ত জায়গায় খুঁজে রেখেছি কিন্তু প্রদীপের কোনো খবরই পাওয়া যায়নি। কিন্তু এটা কিভাবে সম্ভব? এখানে আবার অন্য স্টেটের গ্যাং কাজ করছে না তো? স্যার সমস্ত সোর্স অ্যাক্টিভেট করে দিয়েছি। তারা এটাই দেখছে যে অন্যান্য নিখোঁজ হওয়া বাচ্চা আর এর নিখোঁজ হওয়ার পদ্ধতির মধ্যে কোনো মিল আছে কিনা।
যা করতে হয় করো, যেভাবেই হোক বাচ্চাটাকে খুঁজে বের করো যত শীঘ্রই সম্ভব। ওই বাচ্চাটার শরীর এমনিতেই ভালো না, ওর যেন অন্য কোনো কষ্ট না হয়। ইয়েস স্যার। আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনার ছেলেকে অবশ্যই ফিরে পেয়ে যাবেন। কিন্তু কবে পাবো বলুন তো? আমার ছেলের শরীর ভালো নেই, আমার সবসময় ভয় লাগে ওর কিছু খারাপ না হয়ে যায়। এটা বলা ভীষণ শক্ত ব্যাপার। ভগবানের ওপর বিশ্বাস রাখো। আমি তো শুধু এইটুকুই বলতে পারি যে তোমার ছেলেকে তুমি অবশ্যই ফিরে পেয়ে যাবে। এই নে দিদি। অশ্বিনী কেলকর। আপনি বাচ্চার বার্থ সার্টিফিকেট দেননি? ম্যাডাম আসলে অশ্বিনীকে আমি দত্তক নিয়েছি। ও, তো অ্যাডপশন পেপার? হ্যাঁ হ্যাঁ আছে, এই নিন। অশ্বিনী, তুমি একটু বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলবে। না না না, ওটাকে ফেলো না, ফেলো না। ও, ওর মা বাবার মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছিল? হ্যাঁ, সুরাটে, ওখানেই থাকতো। সেই জন্যই অশ্বিনী এত চুপচাপ থাকে। কোনো ব্যাপার না, একটু সময় গেলে ঠিক হয়ে যাবে। আর এখন তো অনেক ছোট, ধীরে ধীরে সব ভুলে যাবে। হ্যাঁ ম্যাডাম, না হলে আমার ভালোবাসা ওকে সব ভুলিয়ে দেবে। আমি আমার স্বামীকে হারিয়েছি। আমার নিজের ছেলে 4 বছর কোমায় ছিল, তারপর আমি ওকেও হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলার কষ্ট কি হয় আমি জানি, কিন্তু অশ্বিনীকে আমি কোনো কিছুর অভাব বুঝতে দেব না। নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসবো। আমি জানি ম্যাডাম, আপনি এরকমই করবেন। আপনি কালকে থেকেই ওকে স্কুলে পাঠাতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। বিশ্বাস করুন মঞ্জু দেবী, আমরা চেষ্টার ত্রুটি রাখিনি। যতদিন আপনার ছেলেকে না পাওয়া যাচ্ছে আমরা শান্তিতে বসবো না। আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আমাদের আরেকটু সময় দিন। আর কতদিন স্যার? 3 মাস হয়ে গেল প্রদীপ হারিয়ে গেছে। শুধু আমি নিজেই জানি এক একটা মুহূর্ত আমি কিভাবে কাটাই। যা কিছুই হোক না কেন আপনার ছেলে আপনার কোলে ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। ব্যাস আর কয়েকটা দিন। স্যার, জন্ম থেকেই ওর একটা কিডনি কম। খুব খুব যত্ন করে ওকে আমরা বড় করেছি। দিনরাত শুধু আমার একটাই চিন্তা হয় যে কোথায় আছে ও, কেমন আছে, ঠিক আছে তো আমার ছেলেটা? খুব দুর্বল ও, খুব দুর্বল। আমার বাচ্চাকে তাড়াতাড়ি খুঁজে দিন। সন্দীপ বললো কিছু? স্যার, এরা সবাই বাচ্চা কিডন্যাপ করেছে, কিন্তু এরা বলছে যে ওই বস্তি থেকে নাকি এরা কেউই বাচ্চা কিডন্যাপ করেনি। সব কটা বাচ্চার খোঁজ নাও, খুঁজে বার করো। স্যার, বাচ্চাদের খোঁজ তো পাওয়াই যাবে, তবে তার জন্য আমাদের পুরো টিমটা কাজে লাগাতে হবে। যেটা করতে হয় করো, হয়তো ওদের সাথে প্রদীপকেও পেয়ে যেতে পারি। ইয়েস স্যার। চল চল, ওঠ ওঠ গাড়িতে, ওঠ ওঠ। স্যার, 8-9 জন বাচ্চাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু প্রদীপ তো এদের মধ্যেও নেই। রিঙ্গা রিঙ্গা রোজেস,
pocket full of poses. Husha, hasha, up and down. Very good. Huh? Oshini? 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 Oshini চোখ খোল। অশ্বিনী কথা বল। অশ্বিনী কি হয়েছে তোর? কি হয়েছে তোর বাবা? অশ্বিনী কি হয়েছে বল? অশ্বিনী কি হয়েছে তোর বল? অশ্বিনী? অশ্বিনী? হ্যাঁ শোনো, আজকে কিন্তু বিরিয়ানি হবে, আর আগের দিনের বিরিয়ানিটা কিন্তু খুব একটা ভালো হয়নি। সীমা, দেখো তো কার ফোন এসেছে। দেখছি মা। হ্যালো মনোজ দাদা, দেখুন ওখানে কি হচ্ছে। আরে বাবা, দুধটা তো মা মা অশ্বিনী স্কুল থেকে ফোন এসেছে, ও পড়ে গেছে। কি? শ্বাস নাও বাবা, শ্বাস নাও। হ্যাঁ, এই তো, ভেরি গুড। এমনিতে তো ঠিকই আছে, কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না, কি তাই না? কিন্তু টিচার বললেন যে প্রথমে ব্যথা হচ্ছিল, তারপর পড়ে গেল। ডাক্তারবাবু, আর অন্য কোনো সমস্যা নেই তো? আপনি একটা কাজ করুন, আপনি ওর পুরো চেক আপ করিয়ে নিন, সেটাই ভালো হবে, আপনার কোনো চিন্তা থাকবে না। আমি একটা কাজ করছি, আপনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনি সেটা করিয়ে নেবেন, ঠিক আছে? সমস্ত টেস্ট হয়ে গেছে, আজ রিপোর্টও এসে যাবে, কিন্তু খুব ভয় লাগছে, কি জানি কি হবে। সব ঠিক হবে, আপনি চিন্তা করবেন না, আমরা এখানে অশ্বিনীর বেশি খেয়াল রাখবো। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, সবকিছু ঠিক আছে তো? আশ্চর্য ব্যাপার, আপনি ওর মা, আপনি এটা জানেন না কি জানি না। যে আপনার ছেলের একটাই কিডনি, কি? আর সেটা জন্মের সময় থেকেই। আসলে ডাক্তারবাবু, অশ্বিনী আমার ছেলে নয়, ওর বাবা আর মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তাই অশ্বিনী আমার দত্তক নেওয়া ছেলে। কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে, এই বাচ্চাটার খেলাধুলো ছুটোছুটি বেশি করা চলবে না। এমনি তো অসুবিধা কিছু নেই, কিন্তু ওর দ্বিতীয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে আমাদের কয়েক বছর সময় লাগবে। কয়েক বছর? হ্যাঁ, কিন্তু ততদিন আপনাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে এই বাচ্চাটা কোনোভাবে ক্লান্ত না হয়ে যায়, যা ওর পক্ষে ক্ষতিকর হবে। আশিস, কি হয়েছে? আরে আশিস, আশিস চোখ খোল বাবা। আয় আশিস, আশিস, আশিস। এটা আমার না, এটা আমার। নীল চাদরটা তোর, এটা আমার। না না এটা আমার। অশ্বিনী, সীমা, কি হয়েছে? কেন ঝগড়া করছো? কি হয়েছে? চাদর নিয়ে নিচ্ছে। না মা, ও আমার চাদর নিয়ে আরে নিচ্ছে। অশ্বিনী সোনা, এটা তোমার নয়, এটা সীমা দিদি। দিয়ে দাও ওকে। এটা আমার। দিয়ে দাও ওকে, আমি তোমাকে তোমারটা দিচ্ছি। হ্যাঁ, বলছি তো এটা আমার। এভাবে জেদ করে না, দেখো ঝগড়া করতে নেই। না এটা আমার চাদর। সীমা, তুমি বড় না, মেনে নাও। দিয়ে দাও ওকে, আমি তোমাকে নতুন একটা এই দেবো। নে, আমি নতুন চাদর নেব। আরে ঝগড়া কেন করছো সোনা? এখানে যা কিছু আছে সেগুলো তো তোমার আর সীমা দিদিরই। যেটা আমার সেটা আমার, যেটা সীমা দিদির সেটাও আমার। রেশমি, দেখ, কোনো চিন্তার ব্যাপার নেই, আর একটু বেশি খেয়াল রাখতে হবে ছেলেটার উপর। ব্যাস মা, ব্যাস, আমি আর কিচ্ছু হারাতে পারবো না। এখন অব্দি আমি শুধু হারিয়েছি, শুধু একটা জীবনের জন্য যথেষ্ট। এখন এই দুজন বাচ্চাই আমার সবকিছু। এবার আমি ভগবানকেও ছাড়বো না যদি উনি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন।
মঞ্জু, কি হয়েছে মঞ্জু? শোনো শোনো, আমি স্বপ্ন দেখলাম, খুব খারাপ স্বপ্ন। আমাদের প্রদীপের খুব খারাপ কিছু একটু হয়েছে, আমি দেখলাম। শুয়ে পড়ো মঞ্জু, দেখো একটু ভোলার চেষ্টা করো। কেন নিজের শরীরটা এইভাবে খারাপ করছো? দেখো, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি। এরপরে যে কি হবে সেটা ভগবানই জানেন। দেখো, উমেশ আছে তো, আমাদের ওর খেয়াল রাখতে হবে। ঘুমিয়ে পড়ো। রেশমি ম্যাডাম, নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আর আপনি? আমি একদম ঠিকঠাক। আর প্রদীপ কেমন আছে? সরি, অশ্বিনী কেমন আছে? এখন আর কান্নাকাটি করছে না তো? হ্যাঁ জয়শ্রীদি, ও ঠিক আছে। একটু জেদ করে, আসলে বাচ্চা তো, সে তো একটু করবেই। ওর খুব কেয়ারের দরকার, যেটা আমি সবসময় করছি। খুব লাকি বাচ্চা যে ও আপনার মতো মা পেয়েছে। স্যার, ঠিক তো বলতে পারবো না। স্টেশনের সামনের গলিতে রামু নামে একটা লোক জুতো পালিশ করে, শুনেছি ওই নাকি সাহায্য করেছিল বাচ্চারা তুলতে। কোনো মহিলা ওর সঙ্গে জড়িত ছিল। ওই মহিলার কোনো খবর? আমি ঠিক বলতে পারবো না স্যার, কিন্তু স্যার যখন আপনারা বাচ্চারা খোঁজ শুরু করেছিলেন তখন থেকে এই জুতো পালিশ করার লোকটাকে এখানে দেখাই যাচ্ছিল না স্যার। স্যার, আমি জানতে পেরে গেছি এই কেসটাতে ওর নিশ্চয়ই কোনো হাত আছে। পালিশ পালিশ, আসুন আসুন দাদা। ওই আরে কি হলো? আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে কেন ধরছেন? কিছু না করলে পালাচ্ছিলি কেন? চল ছেড়ে দিন স্যার। গাড়িতে তোলো। এই বাচ্চাটাকে চাই আমার, আর তুমি একে নিয়ে আসবে। একটা কথা মনে রেখো, আমি যে পালিশ করি না তাতে ভেতরের হাড় পর্যন্ত চকচক করে। আমি সত্যি কথা বলছি স্যার, আমি বাচ্চাটাকে আমি চুরি করিনি স্যার। স্যার স্টেশনের কাছে জুতো পালিশ করে, আর সেই সুযোগে অন্যদের জন্য এই খোঁজটাই নেয় যে কোন জায়গা থেকে বাচ্চা কিডন্যাপ করা সুবিধা হবে। এর সঙ্গে এক মহিলাও ছিল, আর গত বছর এর সাহায্যে কিডন্যাপ করে। মন খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে?
আমার তো একটু সন্দেহ হচ্ছিল। হ্যাঁ, বাচ্চাদেরকে ড্যাব ড্যাব করে দেখছিল। আমি ভাবলাম জিজ্ঞেস করি যে কি কাজ আছে তোর। কে ছিল সেই মহিলা? আর বাচ্চাটা কোথায়? বল। আমার ছেলে দিব্যি স্যার, আমি কিচ্ছু জানি না। বল। স্যার স্যার ওই মেয়েটা মালগাঁও থেকে আসতো স্যার, আমার কাছে বাচ্চার ব্যাপারে খোঁজ নিত স্যার। ও তোকে কিভাবে চিনতো? স্যার ওই ট্রেনে মাল বিক্রি করে ভূপেন, ওই মেয়েটাকে আমার কাছে পাঠিয়েছিল স্যার। এই যে দাদা 30 টাকা 30 টাকা 30 টাকা হরেক মাল 30 টাকা 30 টাকা হরেক মাল আছে দাদা, বাচ্চাদের জন্য বড়দের জন্য হরেক মাল 30 টাকা। লাগবে কারোর? লাগবে লাগবে নাকি? এক বছর আগের কথা স্যার, সত্যি ওই মেয়েটাকে ছিল আমার মনে। এখন মনে পড়েছে? সত্যি আমার মনে নেই স্যার, জানি না স্যার, সত্যি বলছি আমি জানি না স্যার, সে ছেড়ে দিন স্যার। স্যার ওকে এত মারার পরেও ও তো কিছু বলতেই পারছে না। ও তো এটাও বলতে পারছে না যে ওর সঙ্গে ঠিক কোন ট্রেনে মহিলার দেখা হয়েছিল, মুম্বাই থেকে আসার ট্রেনে নাকি যাওয়ার ট্রেনে। এটা কি পাগলের মতন কথা? স্যার এই কেসটা নিয়ে আমরা কাজ করছি 6 মাস হয়ে গেছে। ইতিমধ্যে এই কাজের সঙ্গে জড়িত কত লোককেই তো আমরা ধরেছি, আর কিডন্যাপ হওয়া কত বাচ্চাকেই তো উদ্ধার করা হলো, কিন্তু এই প্রদীপের তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। স্যার কোনো বিশেষ উদ্দেশ্যে প্রদীপকে কিডন্যাপ করা হয়নি তো? হতে পারে, কিন্তু এর কারণটা কি? দিদি এবার আমাকে দে, আমি আমি চালাবো। এখন চালাবো, তুই যা। আমি চালাবো এখন। কেন? ছাড় না আমাকে, চালাতে দে না, না, না। যা না এখান থেকে, ছাড়। মা, হ্যাঁ ওই মিলিন্স মা আমার একটা সাইকেল চাই। সোনা এখন নয়, যখন তুমি বড় হয়ে যাবে 10 বছর বয়স হবে তখন আমি তোমায় সাইকেল দেবো। এখন কেন না? এখন কেন নয়? কারণ তোমার 10 বছর হয়নি তাই জন্য। দিদিও তো এখনো 10 বছরের হয়নি, ওরও তো 10 বছর হতে এখনো 3 মাস বাকি আছে, তাহলে ওকে সাইকেল দিয়েছো কেন? না সোনা, আমি বলে দিয়েছি না। দেখো তুমি এখন পেছনে বসো আর খুব মজা করো, ঠিক আছে? আমি পেছনে বসবো না, আমার সাইকেল চাই। পেয়ে যাবে, এর চেয়েও ভালো পাবে, কিন্তু যখন তোমার 10 বছর হবে তখন। কেন? আরে কেন? দেখো তোমার যদি ব্যথা লাগে, তুমি যদি পড়ে যাও। না আমি কিছু জানি না, আমার সাইকেল চাই, আমার সাইকেল পাবে চাই, না আমার বলে দিয়েছি তো, সাইকেল ব্যাস চাই। পাবে না। কেন? আরে বাবা কত প্রশ্ন করে, আমার কাছে সময় নেই তোমার এত প্রশ্নের উত্তর দেওয়ার। কেন উত্তর নেই? দুই বছর ধরে ওর মা আর পরিবারের থেকে আলাদা। যদি দীপকের খারাপ কিছু হয় না, ওই রেশমি নামে মহিলার অবস্থা আমি খারাপ করে দেবো। এখান থেকে ডান দিকে। আপনি কি মিসেস রেশমি? হ্যাঁ জয়শ্রীদি। কারা আপনারা? পুলিশ। প্রদীপ কোথায়? প্রদীপ? কোন প্রদীপ? যাকে আপনি আপনার ছেলে বানিয়ে রেখেছেন। সীমা, অশ্বিনী, এখানে এসো। এ হলো সীমা, আমার মেয়ে, আর এই অশ্বিনী, আমার ছেলে। এটা অশ্বিনী না, এটা প্রদীপ, যে 2 বছর আগে সুরাট থেকে নিরুদ্দেশ। না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। বাবা প্রদীপ, 2 বছর ধরে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তার কাছে যাবে তো? এটাই তো আমার মা। শুনেছেন আপনি? আর আপনি কি বলছেন চুরি করেছে জয়শ্রীদি? উনি কি বলছেন? জয়শ্রী দেবী আমাদের সবকিছু বলেছেন, এখন আর লুকিয়ে কোনো লাভ হবে না।
এই বাচ্চাটির হতভাগ্য মা গত 2 বছর ধরে নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে, আর তুমি একে কিডন্যাপ করার পর তার মা সাজার নাটক করছো। আমি মোটেও ওকে কিডন্যাপ করিনি, আমি ওকে আইনি মতে দত্তক নিয়েছি। আমি তো এটাই জানতাম যে ওর বাবা মা কোথাও অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বন্ধ করো এই গল্প বলা, সব খেলা তোমার শেষ হয়ে গেছে। এই সমস্ত অ্যাডাপশন পেপার নকল, ঠিক সেই রকম যেরকম আপনি এই মেয়েটার পেপারস দেখিয়েছিলেন। একেও আপনি কিনেছিলেন? না স্যার, আমি তো একেও দত্তক নিয়েছি। জয়শ্রীদি আমাকে এই ব্যাপারেও সাহায্য করেছিল। জয়শ্রীদি, বলো না। জয়শ্রী দেবী কি বলবেন? ও তো আপনার ব্যবসার একটা বোড়ে মাত্র। পার্থক্য শুধু একটাই, এইবার উনি হাতে নাতে ধরা পড়ে গেছেন। বোন, খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? ধন্যবাদ। মঞ্জু, মঞ্জু। শিলা, কি হয়েছে? 2 বছর আগে যখন প্রদীপ নিখোঁজ হয়েছিল তখন আমি এক মহিলাকে দেখেছিলাম। আজ আমি আবার ওই মহিলাকে দেখলাম। আমার তো মনে হয় প্রদীপকে ওই নিয়ে গিয়েছিল। আমার প্রদীপ? তুই ওকে আটকালি না কেন? এইখানেই দেখেছিলাম ওকে আমি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ওই যে, তাড়াতাড়ি এসো। ছেলে কোথায়? বল। আপনারা ভুল ভাবছেন। আমি কি করে জানবো আপনার ছেলে কোথায়? তাহলে আমাদের থেকে পালাচ্ছিস কেন? আমার মনে হলো আপনারা আমায় মারবেন। দেখ, সত্যি সত্যি বল, সত্যি করে বল যে আমার ছেলে কোথায়। আর যদি তুই সত্যি কথা না বলিস না, আমি তোকে মেরে ফেলবো। একে পুলিশের কাছে নিয়ে চলো। পুলিশের ডান্ডা খেলে না সব সত্যি কথা বলে দেবে। কোথায় বাচ্চা? সাহেব, আমি কিছু জানি না। আমি তো আমার দাদা বৌদির সাথে দেখা করতে এসেছিলাম। জানি না ওরা আমায় কেন ধরে আনলো। স্যার, এই দেখুন, বাচ্চা চুরি করার পর তাকে চুপ করিয়ে রাখার জন্য সমস্ত জিনিস ব্যাগে নিয়ে ঘুরছে। সাহেব, আমার দাদার ছেলেটা 1 বছরের। আমি এইসব ওর জন্য এনেছিলাম। কোথায় থাকে তোমার দাদা বৌদি? আমি বম্বেতে থাকি। আমি ওদের বাড়িটাই খুঁজছিলাম সাহেব। আমি সুরাত প্রথমবার এসেছি তাই। প্রথমবার সুরাট এসছো? হ্যাঁ সাহেব। আর মুম্বাই থেকে বাচ্চার জন্য এই দুধের বোতলটা এনেছো? সত্যি কথা বলো, এই মহিলার বাচ্চা কোথায়? এই মহিলা গত 2 বছর ধরে তার নিজের ছেলেকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে। সাহেব, আমি সত্যি জানি না সাহেব। আমি সত্যি কিছু জানি না সাহেব। দেখো জয়শ্রী দেবী, তুমি একটা কথা ভালোভাবে জেনে নাও। এই মহিলা এখন খুব রেগে রয়েছেন। তুমি ওর বাচ্চা চুরি করেছো ওর কাছ থেকে। আমি ওকে আটকাতে পারবো না। ওর সব রাগ তোমার উপর উগরে দেওয়ার আগে আমাকে সত্যি কথা বলো। আমি বস্তি থেকে বাচ্চা চুরি করেছিলাম। প্রদীপ, প্রদীপ, প্রদীপ।
এই বাবু শোন না, আরে বাবু শোন না। বাবু তোমার নাম কি? প্রদীপ। প্রদীপ, আরে বাহ কি ভালো নাম তোমার। আচ্ছা শোনো, এই দেখো আমার কাছে কি আছে। খাবে? আচ্ছা শোনো, আমি না আমার দাদার বাড়ি যাচ্ছিলাম, কিন্তু ওদের বাচ্চারা তো এখন স্কুলে গেছে, তো তো তুমি এগুলো সব রেখে নাও, হ্যাঁ? আচ্ছা শোনো, আমার কাছে বাড়িতে না আরো অনেক চকলেট আছে, খাবে? তারপর আমি ওকে মুম্বাই নিয়ে যাই। মুম্বাই? বল বল কোথায় আমার প্রদীপ? আমি আমার ছেলেকে হারিয়েছি, নিজেই পরিস্থিতির শিকার। আমি যদি জানতে পারতাম যে ওকে কিডন্যাপ করা হয়েছে, তাহলে আমি আমার নিজের স্যার আমি জীবন দিয়ে ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিতাম। আমি যা কিছু আশিসের জন্য করতে চেয়েছিলাম, এবার আমি সবকিছু সীমার জন্য করব। কে বলতে পারে আপনি হয়তো আশিসকেই ফেরত পেয়ে গেলেন। নিশ্চয়ই এরম কোনো ছেলে আছে যার মা বাবা আর বাড়ির প্রয়োজন আছে, আর তার মধ্যে আপনি আশিসকেও পেয়ে যাবেন। আমি তো জয়শ্রীদিকে, ওনাকে দেখে আমি তো বুঝতেই পারিনি যে উনি এরকম কিছু করতে পারেন। কিছুদিন বাদে ও অশ্বিনীকে আমার কাছে নিয়ে এলো। প্রদীপকে? হ্যাঁ, প্রদীপকে। সত্যি বলতে আমার এত সামর্থ্য নেই যে আমি ওর দেখাশোনা করতে পারি। ও আমার দাদার একমাত্র সন্তান। খুব খারাপ হয়েছে। আমার শরীর ঠিক ছিল না, তাই দাদা বৌদিকে আমিই বললাম তোমরা মন্দিরে চলে যাও। আমি ওর সাথে বাড়িতেই থেকে গেলাম। ওনারা মন্দিরে গেলেন, আর ভগবান চিরকালের জন্য ওদেরকে রেখে দিলেন। এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো যে ওখানেই। জয়শ্রীদীপ, হয়তো ভগবান এই বাচ্চাটাকে বাঁচাতে চেয়েছিল, সেই জন্যই তুমি বাচ্চাটাকে তোমার কাছে রেখে দিয়েছিলে। রেশমি, আমার অবস্থা তো তুমি জানোই। আমি কি করে ওকে মানুষ করব? তুমি ওকে দত্তক নিয়ে নাও না। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তাতে তোমার অসুবিধা হবে না তো? এতে আমার কিসে অসুবিধে? আমি জানি রেশমি, তুমি খুব ভালো মা, বাচ্চাটা খুব ভালো থাকবে। আমি তো খুশিই হব। আমার তো সন্দেহজনক কিছু মনে হয়নি। আর ওকে দত্তক নেওয়ার জন্য যা যা আইনি কাজকর্ম তা তো আমি করেই ফেলেছিলাম, আর ওকে খরচও দিয়ে দিয়েছিলাম। এই সব অ্যাডাপশন পেপার জাল, এটা সম্পূর্ণভাবে বেআইনি। দেখুন স্যার, আমি নিজেই পরিস্থিতির শিকার। আমি আমার ছেলেকে হারিয়েছি, আমার স্বামীকেও হারিয়েছি। আমি কারোর সাথে এই অন্যায় করার কথা ভাবতেও পারি না। স্যার আমি যদি জানতে পারতাম যে ওকে কিডন্যাপ করা হয়েছে, তাহলে আমি আমার নিজের জীবন দিয়ে ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিতাম। কারণ আমি জানি যে বাচ্চা হারানোর কষ্টটা কি। এই ছোট্ট সীমাকে তো আমি আমার নিজের মেয়ে বলে মনে করি। দেখুন স্যার, আমি এরকম কোনো নোংরামোর সাথে যুক্ত নই। আজ ভগবানের আশীর্বাদ আমার কাছে সবকিছু আছে। শুধু সেই সবকিছু আমি এই বাচ্চা দুটোকে দিতে চাই। আমার ছেলে প্রদীপ, 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 আমার শোনা। জানিস বাবা, মা তোকে ছাড়া কত কষ্টে ছিল, জানিস তুই? আমার শোনা। আন্টি, আপনি আমার মা নয়। মা, বলো না আন্টিকে।
আন্টি আপনি আমার মা নয়। মা বলো না আন্টিকে। আমাকে বিশ্বাস করুন, আমি জানি যে আপনি কতটা কষ্ট পেয়েছেন, আর এখন আপনার কেমন লাগছে। আমি সত্যি এটা জানতাম না যে আপনার ছেলেকে চুরি করে আমাকে দেওয়া হয়েছে। হয়তো অল্পই, কিন্তু এটা আমারও দোষ আছে। দেখুন, ক্ষমা করে দিন আমাকে। কিন্তু হ্যাঁ, বেশি নয়, কিন্তু আমি অন্তত ওকে অতটা ভালোবেসেছি যতটা হয়তো আপনি ভালোবাসেন। ওর সবটুকু খেয়াল রেখেছি আমি। আমি ওর কোনো কিছুর অভাব হতে দিইনি। ও যখন আমার কাছে এসেছিল তখন খুব ছোট ছিল, সেই জন্যই ওর আপনার কোনো কথা মনে নেই। কিন্তু আমি আমার বাচ্চাকে 9 মাস পেটে ধারণ করেছি। আপনি ভাবতেও পারবেন না কি কি কষ্ট আমি সহ্য করেছি। আর সারাদিন রাত আমি এটাই চিন্তা করেছি যে আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়ে যায়। আর আপনি জানেন আমার বাচ্চার কি সমস্যা? জানেন আপনি? আর এখন আমার কপাল দেখো, আমার বাচ্চা আমাকেই চিনতে পারছে না। ও আপনারই ছেলে, এখনো খুব ছোট। আপনাকে মা মেনে নেবে, কিন্তু ওর একটু সময়ের দরকার। দেখবেন ও ঠিক মেনে নেবে। আপনি হলেন ওর মা, ও আপনারই ছেলে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাকে একটু সময় দিন, ও সব বুঝতে পারবে। জানো সোনা, প্রথমে তুমি আমাকে মা বলে ডাকতে না, বলতে আমি নাকি তোমার মাই নই। তোমার মা নাকি দূরে বাড়িতে আছেন, আর খুব কাঁদতে তুমি। আস্তে আস্তে তুমি তোমার মাকে ভুলে গেলে, আর আমাকেই মা মেনে নিলে। কিন্তু এই যে ইনি তোমার মা, অনেক দূরে থাকা সেই মা যার জন্য তুমি কাঁদতে। আমি না তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমি তোমার মা, আর সেই জন্য না ভগবান আমাকে অনেক বকবেন। তোমাকে তোমার মায়ের থেকে আলাদা করে আমাকে কেউ দিয়ে গিয়েছিল। আমি জানতামই না যে উনি তোমার মা। সোনা, যদি তোমার মনে হয়েছে আমি তোমাকে ভালোবেসেছি, তো একটা কথা শুনবে? কি কথা মা? এই যে উনি তোমার মা, যিনি তোমার সঙ্গে দেখা করার জন্য, ভালোবাসার জন্য, তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য কখন থেকে অপেক্ষা করছেন, কখন থেকে কাঁদছেন। তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে আমার কথা শোনো, নিজের মায়ের সাথে চলে যাও। প্রদীপ, আমার সোনা।
এই ভদ্রমহিলা সত্যি জানা ছিল না যে এই বাচ্চাটাকে চুরি করা হয়েছে। ও খুব ভালো যত্ন করেছে, কোনো ত্রুটি রাখিনি। হ্যাঁ স্যার। একটা কাজ করো, মঞ্জু ও তার স্বামীকে ভেতরে নিয়ে এসো। আমি ওদের সাথে কিছু কথা বলতে চাই। ওকে স্যার। এই ভদ্রমহিলা সত্যি জানা ছিল না যে এই বাচ্চাটাকে চুরি করা হয়েছে। ও খুব ভালো যত্ন করেছে, কোনো ত্রুটি রাখিনি। হ্যাঁ স্যার। একটা কাজ করো, মঞ্জু ও তার স্বামীকে ভেতরে নিয়ে এসো। আমি ওদের সাথে কিছু কথা বলতে চাই। ওকে স্যার। দেখুন, আমাদের পুলিশের কাজ হলো অপরাধ দমন করা আর অপরাধীদের শাস্তি দেওয়া। আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল, অপরাধ হয়েছিল, অপরাধীরা নিশ্চয়ই শাস্তি পাবে। কিন্তু আমি আপনাদের একটা কথা এখতিয়ারের বাইরে গিয়ে অবশ্যই বলবো। আমার পরামর্শ পছন্দ হলে ভালো, নাহলে ভুলে যাবেন। হ্যাঁ বলুন। এই রেশমি নামের মহিলা আপনার ছেলের খুব ভালোই যত্নার্থী করেছে। আপনার ছেলের যে একটা কিডনি নেই সেটাও উনি জানতেন, আর সেই জন্য তিনি রেগুলারলি ডক্টরের কাছে চেক আপের জন্য নিয়ে যেতেন। উনি প্রদীপের চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচা করেছেন। আমি এও জানি জীবনে টাকা খরচা করাটাই সবকিছু নয়, কিন্তু ওই মহিলা ওই সবকিছুই করেছে যেটা একজন মায়ের কর্তব্য। এটা দেখে এটাই মনে হয় যে তারও মমত্ববোধ আছে, মাতৃত্ববোধ আছে। উনি প্রদীপকে মানুষ করার জন্য কোনো ত্রুটি রাখেননি। হয়তো প্রদীপের জন্য এতটা আপনারাও করতে পারতেন না, এটা আপনারাও জানেন। আমি বুঝতে পারছি এই 2 বছর আপনাদের কিভাবে কেটেছে, আপনাদের উপর দিয়ে কি গেছে। এটা একজন মানুষের অন্য মানুষকে সুপরামর্শ হিসেবেই ধরুন। প্রদীপকে রেশমি দেবীর কাছেই থাকতে দিন, তার ছেলে হয়ে। তার উপযুক্ত দেখাশোনা হবে। আর রেশমি তো এটাও বলছে না সে আপনাদের ছেলে নয়, সেও একজন মা যে নিজের সন্তানকে হারিয়েছে। আর আমি আপনাদের আসলে এটাই বোঝাতে চাইছি যে দীপকের 2টো মা, আর দুজনেই তাকে সমানভাবে ভালোবাসে। এটা দীপকের সৌভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে। এই নাও। এ আবার কি? কিভাবে চুল বেঁধেছো? ছাড়ো না, আজকাল সবাই এরকমই করে। পিছনে নাও ওটাকে। আরে না মা, ছাড়ো। মা দেখো না, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। ওর ব্যাগ তো সবসময় ছিঁড়ে যায়, এবার ওকে নতুন ব্যাগ কিনে দিতে তোর হবে। থেকে আমার বেশি বই তো, তাই ছিঁড়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, দেখাও আমাকে। ওহো, ঝগড়া করবে না। মা আমার তাও নতুন ব্যাগ চাই। সোনা, নষ্ট হওয়া জিনিস ঠিক করে নিতে হয়। যদি কোনো জিনিস পুরনো হয়ে যায় তাহলে সেটা ফেলে দিতে হবে, তার তো কোনো মানে নেই। ঠিকও তো করা যায় না। দেখো, ঠিক হয়ে গেছে তোমার ব্যাগ। চলো এসো, নিয়ে নাও। আজকে তো নিয়ে নিচ্ছি, কালকে আমার নতুন ব্যাগ চাই। নিয়ে নাও। যাও 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 যাও। বাই বাই। আনবিলিভেবল, অবিশ্বাস্য, অকল্পনীয়, কিন্তু সত্যি। অশ্বিনের এখন 2জন মা। প্রথমজন যে তাকে জন্ম দিয়েছিল, আর দ্বিতীয়জন যে তাকে দত্তক নিয়েছে, যিনি এটা জানতেনই না বাচ্চাটাকে আসলে অপহরণ করা হয়েছিল। অশ্বিনের আসল মা মঞ্জু মনে কষ্ট পেলেও কিন্তু এটা স্বীকার করে নেন যে রেশমি অশ্বিনের লালন পালন একজন মায়ের মতোই করতে পারবে। রেশমিও খোলা মনে মঞ্জুর সিদ্ধান্ত মেনে নেয়। 2জন মা মিলে এটা ঠিক করে যে অশ্বিন রেশমির সঙ্গেই থাকবে, আর এটাও ঠিক হয় যে মঞ্জু অশ্বিনের সাথে দেখা করতে আসবে। আর রেশমি মাঝে মাঝেই অশ্বিনকে তার আসল পরিবারের সঙ্গে দেখা করাতে সুরাটে নিয়ে যাবে। মঞ্জুর সিদ্ধান্ত মেনে নেওয়ার আগে রেশমি তার কাছে আরো একটি শর্ত রাখল। সত্যি আপনার মন অনেক বড়, কিন্তু আরেকটা কথা আছে। যদি
প্রদীপ যা কিছু পাচ্ছে সেটা যদি ওর ভাই না পায় তো আমার আমার খুব খারাপ লাগবে। আপনার কাছে অনুরোধ আছে, উমেশ যতদূর পড়াশোনা করতে চায় তার সব খরচ আমি দেব। না, এটা ভুল ভাববেন না, আমার কাছে আছে তাই আমি দেব। আর এটা করতে পারলে আমার খুব খুশি হবে। ঠিক বলেছিলে তুমি। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। এবার তুমি সেটাকে ভাগ্যই বলো আর নিয়তিই বলো, কিন্তু আমাদের জীবনের একটা উদ্দেশ্য সবসময় থাকে। জয়শ্রী চাওলা যে ছেলেটাকে সুরাট থেকে অপহরণ করেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে এটাও জানা যায় যে সে অনেক দিন ধরেই অপহরণের এই কাজ চালাচ্ছে। ঠিক একইভাবে সে অন্য এক শহর থেকে একটা বাচ্চাকে চুরি করে মুম্বাইতে বিক্রি করেছিল। সেই মামলাতেও আসল বাবা মা বাচ্চাটাকে আইনত দত্তক দিয়ে দিয়েছিল। জয়শ্রী চাওলা এখন জেলে আছে। সে আর কত বাচ্চার অপহরণের সঙ্গে যুক্ত সেটা এখনো জানা বাকি আছে। একটা কথা চালু আছে যে ভগবানও আছে আর শয়তানও আছে, কিন্তু সত্যিটা হলো আমাদের সবার ভিতরে যেমন ভালো আছে তেমন খারাপও। এর মধ্যে যেটাকে আমরা বিশ্বাস করি আর যেটাকে নিজেদের মধ্যে বেড়ে উঠতে দিই, আমরা সেরকমই তৈরি হই। সেটাকেই আমরা একে অন্যের কাছে, গোটা পৃথিবীর কাছে পৌঁছে দিই। আমরা সেরকম পৃথিবীই তৈরি করি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন নিজের ভিতরে শয়তানকে নয়, ভগবানকে বাড়তে দিন। জয় হিন্দ। আনন্দ স্যার, আপনার টিকিট এসে গেছে। এটা জয়পুর থেকে দিল্লি, এটা দিল্লি থেকে দেরাদুন, আর এটা আপনার রিটার্ন টিকিট। থ্যাংক ইউ স্যার, এবার আপনার সঙ্গে 2 সপ্তাহ বাদে দেখা হবে। হ্যাভ আ নাইস ট্রিপ। তনু, আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো, আমারও দেরি হয়ে গেছে। মাও হয়তো রেডি হয়ে গেছে, চলো। চলো। শ্বেতা, এই তো মা, আমি এসে গেছি। কত দেরি করিস তুই? আমি কিন্তু দুজনকে ড্রপ করতে পারবো না। আমিও না। আরে না বাবা, তোর পেছনে যে কেউ বসবে তুই তাকে অন্য কোথাও পৌঁছে দিবি। আর মা, তুমি যদি রাজীবের বাইকে বসো তাহলে আজ পৌঁছানোর জন্য কালকে বেরোতে হবে। আচ্ছা চল যা এবার, ধীরে সুস্থে সাবধানে যাস। চল চল, দেরি হয়ে যাচ্ছে। শ্বেতা, আমার পেরেন্টস তোমার সঙ্গে দেখা করতে চান। হুসেন, এটা পসিবল নয়। আমার বাবা ছুটিতে বাড়ি আসছে 2 সপ্তাহের জন্য। তাহলে উনি যতদিন থাকবেন আমরা কি দেখাও করব না? হুসেন, তুমি জানো তো আমার বাবা কেমন। সচ্ছল পরিবার, এক দম্পতি, ওনাদের 2 মেয়ে। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল আর অন্য মেয়ের একটি সম্পর্ক ছিল, একটা রিলেশনশিপ যাকে ভালোবাসা বলা হয়। কিন্তু একদিন সকালে অদ্ভুত একটা ঘটনা ঘটল, যার ইঙ্গিত হয়তো তারা অনেক আগেই শুনেছিলেন। অপরাধ তাদের দরজায় কড়া নাড়ার হয়তো অনেক দিন আগেই।
তনু, পুলিশকে ডাক এক্ষুনি। স্যার, 23 বছরের মেয়ে শ্বেতা পাল, অ্যাটেম্প টু মার্ডারের মামলা। মেয়েটির কন্ডিশন খুবই সিরিয়াস, হসপিটালাইজড। চলো দেখা যাক। স্যার, কেমন আছে আমার মেয়ে? আমরা পুরো চেষ্টা করেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি। আই এম সরি। কি বললো ডাক্তার? ডক্টর বললেন ব্রড ডেড, রিভাইভ করতে পারেনি। এক্স্যাক্টলি কি হয়েছিল? সে তার বাবা আনন্দ পাল, উনি ওকে খুন করেছে। উনি কোথায়? পালিয়ে গেছে। আপনি কে? আমি রাজীব সাক্সেনা, জামাই। সে তার বর্দি তনুজা আমার স্ত্রী। মা নিজে বাবা শ্বেতাকে খুন করছিলেন সেটা দেখেছেন। উনি আটকানোর অনেক চেষ্টা করেন কিন্তু উনি পালিয়ে যান। এখানে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছিল। মৃত্যুর কারণ? মনে হয় জলে ডুবে সাফোকেশন থেকেই মৃত্যুটা হয়েছে। তবে পোস্টমর্টমের পরেই আমরা সবকিছু ঠিকঠাক বলতে পারবো। মিসেস পাল, আপনি বলুন এটা কিভাবে হলো? আমি কাজে বেরোবো বলে রেডি হচ্ছিলাম, খাবার প্যাক করছিলাম, তখনই হঠাৎ জোরে একটা আওয়াজ শুনতে পাই। আমি বেডরুমে গেলাম। আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড আছে, কিন্তু ও ওখানে ছিল না। তারপর আমি শ্বেতার বেডরুমে গেলাম। ওখানে শ্বেতাকেও পেলাম না। আমি দেখলাম যে বাথরুমের দরজাটা খোলা, আর আমার হাজব্যান্ড শ্বেতাকে ধরে কিছু করছে। কি করছো তুমি? কিন্তু আমার কিছু একটা করার আগে আমার হাজব্যান্ড ওখান থেকে পালিয়ে গেল। শ্বেতা, শ্বেতা, তনু, রাজীব, তনু, কি হয়েছে তোর? আমার মনে হলো শ্বেতা অজ্ঞান হয়ে গেছে। আমি চেঁচাতে থাকলাম, তখনই তনু আর রাজীব ওখানে আসলো। শ্বেতা, শ্বেতা চোখ খোল সোনা। শ্বেতা, কি হয়েছে মা? দেখ শ্বেতা, শ্বেতা, শ্বেতা চোখ খোল, তোমার বাবাই সব করেছে। শ্বেতা, শ্বেতা কোথায় উনি? পালিয়ে গেছে। এবার কি হবে? তনু, তনু অ্যাম্বুলেন্সে ফোন করো। শ্বেতা, চোখ খোল শ্বেতা, শ্বেতা চোখ খোল শ্বেতা, 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 শ্বেতা চোখ খোল সোনা, চোখ খোল।
আপনি আপনার শ্বশুরমশাইকে দেখেননি? না, উনি হয়তো আমি আর তনুজা উপরে ওঠার আগেই পালিয়ে গিয়েছিলেন। ওনার মোবাইল নম্বর দিন। 444-12244। স্যার মিস্টার পালের ফোনটা সুইচ অফ আছে। বাবা মেয়েকে খুন করে পালিয়ে যায়, খুব অবাক লাগছে। না, আমি তার কোনো চিৎকার শুনিনি। আগে আমরাও কিছু শুনতে পাইনি। আমরা তো মায়ের চিৎকার শুনে উপরে উঠে এলাম। আমাদের বাড়িটা একবার দেখতে হবে। তা ম্যাডাম, আপনি এটাই বলতে চাইছেন যে খুনটা আপনার স্বামী মানে ওর বাবা করেছিল? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই ঘরে কি আপনার মেয়ে একাই থাকতো? আগে এটা শ্বেতারই রুম, মায়ের পাশের ঘরেই থাকেন। আপনিও এখানে থাকেন? আগে আমি শ্বেতার বর্দি মানে তনুজার সঙ্গে এই পাশেই আউট হাউসে থাকি। আর সে তার বাবা মানে আপনার শ্বশুর মিস্টার পাল কোথায় থাকতেন? আগে উনি একজন আর্কিওলজিস্ট, বেশিরভাগ সময় সাইটে থাকেন। বছরে 2-1 বার এখানে যাওয়া আসা করতেন। কয়েকদিন আগে দিন 15-এর জন্য এখানে এসেছিলেন। ছুটি কাটাতে এসে মেয়েকে মেরে ফেললো। উনি ওকে ঘেন্না করতেন, ইনফ্যাক্ট শ্বেতা আর তনুজা দুজনকেই। স্যার ফোনটা এখনো বন্ধ আছে। মেয়েদেরকে উনি কেন ঘেন্না করতেন? আমার বাবা কখনো আমাদের সাথে থাকেননি, আর আমাদের প্রয়োজনের সময় তো একেবারেই না। আমরা যাই করেছি সবই ওনার অপছন্দ ছিল। বিশেষ কোনো কারণ যে উনি ওনার 2 মেয়েকেই ঘেন্না করতেন? উনি আমাকে এই কারণে অপছন্দ করতেন কারণ আমি রাজীবকে বিয়ে করেছি। উনি আমাদের সম্পর্কটা মেনে নেননি। এই রাজীবটাকে? বাবা, আমি আর রাজীব কলেজে একসাথে পড়ি। তো বিয়ে করতে চাও ওকে? বাবা, আমরা একে অপরকে ভালোবাসি। রাজীব খুব ভালো ছেলে, ওর অসুবিধে হলে রাজীব সবসময় ওকে সাহায্য করে। ও, তুমিও সাপোর্ট করছো? বাড়ির সমস্ত সিদ্ধান্ত তোমরাই তাহলে নেবে, যেন আমার কোনো অস্তিত্ব নেই বাড়িতে। ঠিকই বলছো বাবা, তোমার কোনো অস্তিত্ব নেই আর কোনোদিন ছিলও না। যা যা ইম্পর্টেন্ট ডিসিশন আমি নিয়েছি সব মায়ের সাথে নিয়েছি, আর রাজীবকেই আমি বিয়ে করছি। লাস্ট ইয়ার আমি আর রাজীব বিয়ে করেছি। বাবা বিয়েতেও আসেননি। রাজীব ওনার খুবই অপছন্দের, আর বিয়ের পর মা আর শ্বেতা একা হয়ে গেল। এই জন্যই আমি আর রাজীব ওখানে শিফট হয়ে গেলাম আর আউট হাউসে থাকতে লাগলাম। তাও কিন্তু এটাতে তো প্রমাণ হয় না যে আপনার বাবা সে তাকে খুন করবে। স্যার সমস্ত ফোন রেকর্ড চেক করেছি, সেটা প্রায়ই কোনো হোসেন আহমেদের সঙ্গে কথা বলতো। ওর ফোনটা এখনো সুইচ অফ আছে। এই হোসেন আহমেদ কে? কে এই হোসেন আহমেদ? আগে ও আমার বন্ধু। আর সে তারও? আমার আর তনুজার বিয়ের পর আমরা ছোট একটা পার্টি রেখেছিলাম, সেখানেই শ্বেতার সঙ্গে হোসেনের দেখা হয়।
আর তারপরে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। বাবা এইসব একদম পছন্দ করতেন না। সন্তানকে শাসন না করলে এইভাবেই বকে যায় তারা। এ সব কিছুর জন্য দায়ী তুমি। বাবা, মাকে কি বলছো তুমি? আমি এখন আর বাচ্চা নই। আমি ভালোবাসি হুসেনকে, আমি বিয়ে করতে চাই ওকে। বাবাও ভালো ছেলে। বাবা, আমি ওকে অনেক দিন ধরে চিনি। ও ভীষণ... দেখো, তুমি আমাদের পরিবারের ব্যাপারে নাক না গলালেই আমি খুশি হব। বাবা, রাজীব বাইরের কেউ নয়, ও আমার হাজবেন্ড, এই পরিবারেরই অংশ। চুপ! এই সমস্ত নোংরামির জন্য দায়ী তুই। তোর জন্য এর সাহস এত বেড়েছে, আর তোর জন্যই এতটা খারাপ কাজ করার সাহসও পেয়েছে। খারাপ কাজ? বাবা, তুমি যা ভাবতে চাও ভাবো। এমনিতেও তুমি বাড়ির ব্যাপারে ভালোটা ভেবেছো কখন যে এখন ভাববে? তো শ্বেতার এই সম্পর্কের জন্যই ওর বাবা ওকে খুন করলো। হ্যাঁ, ও ওর মেয়েদের কখনোই পছন্দ করতো না। ও তো চাইনি যে মেয়ে হোক। যখন তনু জন্মালো তখন খুব দুঃখ করেছিল। যা হোক করে নিজেকে সামলে নিয়েছিল যে পরের বার আমাদের ছেলেই হবে। তারপর আমার শ্বেতা হলো, ছেলে হলো না। তখন থেকেই শ্বেতাকেও ঘেন্না করত। আমার দুই মেয়েকেই ও ঘেন্না করত। কখনোই প্রয়োজনের সময় আমাদের কাছে থাকেনি, সাথেও থাকেনি। ব্যাস নিজের রিসার্চ আর কাজ নিয়েই থাকতো। তারপর তনুজার জীবনে রাজীব এলো, যে ওকে ভালোবাসতো, খেয়াল রাখতো। আমি খুশি হয়েছিলাম। আর যখন শ্বেতার জীবনেও এত ভালো ছেলে এলো, তখন আমি আরো খুশি হয়েছিলাম। কারণ আমার মেয়েদের জীবনে সেই ভালোবাসাটাই এসেছিল যেটা ওদের পাওয়া উচিত ছিল। কিন্তু আমাদের সুখ ওর সহ্য হয়নি। ও আমাদের জীবনে দখলদারি করতে এলো। যখন ও আমাদের জীবনের কোনো অংশই নয়, তাহলে ও কেন আমাদের জীবনে দখলদারি করতে এলো? কি অধিকার ছিল ওর? হ্যাঁ, আমি শুনলাম পালসারের মেয়ের মৃত্যুর ব্যাপারে। খুন করা হয়েছে ওকে। তোমার পালসারই করেছেন। তার কোনো খবর? পালসার এরকম করতেই পারেন না। উনি পালিয়ে গেছেন। উনি এখন কোথায়? দেরাদুনে না ধারে কাছে কোথাও? দেখুন, পালসার তো এখনো পর্যন্ত এখানে কাউকে কন্ট্যাক্ট করেননি। দেখো, তোমার জন্য আর তোমার পালসারের জন্য এটাই ভালো হবে যে যদি আমাকে বলে দাও তোমার পালসার কোথায় আছেন। দেখুন, আমার মনে হয় উনি হয়তো সাহারানপুরে আছেন। প্রফেসর যোগেশ মাথুরের বাড়ি। আপনারা একবার চেক করতে পারেন। আনন্দ, তোমার থানায় গিয়ে সবকিছু জানানো উচিত ছিল। পুলিশ আমার কথা কখনোই বিশ্বাস করতো না যোগেশ, কখনো না। খবরটা একদম ঠিক স্যার। আনন্দপাল যোগেশ মাথুরের বাড়িতেই আছে। টিমকে বলো ওকে ঘিরে ফেলতে, ও যেন জানতে না পারে। স্যার, অদ্ভুত ব্যাপার, বিশ্বাসই হচ্ছে না যে একজন সিনিয়র আর্কিওলজিস্ট তার মেয়েকে খুন করে দেয়। ছেলের পরিবর্তে মেয়ে হওয়ার রাগটা এতদিন পুষে রেখে এতদিনে উগড়ালো। হোসেন আহমেদের ফোন এখনো সুইচ অফ আসছে, আর ওর ফোন রেকর্ডস কালকের মধ্যে পেয়ে যাব। একটা টিম ওর বাড়িতেও পাঠাও। চোখের সামনে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না। সিস্টার, যেটা মনে হচ্ছিল সেটা নয়। আমারও তো তাই মনে হয়। তবুও কনফার্ম হতে হবে।
আগে ডক্টর আনন্দ পাল, আমি জানি উনি এখানেই লুকিয়ে আছেন। আনন্দ, পুলিশ এসছে, ওরা সব জেনে গেছে। আমি আমার মেয়েকে খুবই ভালোবাসতাম, আমি ওকে মারিনি। আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনি সব সময় ছেলেই চাইতেন। আমার ওয়াইফ আপনাকে এটা বলেছে তো? এসব বাজে কথা, মিথ্যে কথা বলছো। আপনি আমার বাংলোর নামটা দেখেছেন? আমার 2 মেয়ে তনুশ্রী আর শ্বেতার নামে নামটা রেখেছি। আমার মেয়ে ছিল শ্বেতা, খুব ভালোবাসতাম আমি ওকে। কিন্তু আপনাকে দেখে তো সেরকম মনে হচ্ছে না যে আপনি ওর মৃত্যুতে মানে খুন হওয়াতে একটুও দুঃখ পেয়েছেন। দুঃখ করার সময় পেলাম কই? আমার স্ত্রী আর জামাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু পালিয়ে লুকিয়েছিলেন তো আপনি। সেই জন্যই তো, সেই জন্যে, কারণ আমি বুঝতে পেরে গেছিলাম এরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাকে ফাঁসিয়ে দিয়ে এরা সব কিছু আত্মসাৎ করতে চাইছে। কি চাইছিল? রাজীব সাক্সেনা, ওই আমার জামাই, ওর কুনজর আমার সম্পত্তি দেখে অনেক আগেই আমি জানতাম, অনেক আগে থেকেই জানতাম। আর সেই জন্যই তো তনুজাকে বিয়ে করেছে। তনুজা ওকে সবকিছু দেবার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু শ্বেতা ও ছিল ওর রাস্তার কাঁটা। তাই তো ওকে রাস্তা থেকে সরানোর জন্য ও ওই হোসেন আহমেদকে নিয়ে এসেছিল এখানে। আমার স্ত্রীও এই ব্যাপারে যুক্ত। আমাকে তো বলির পাঁঠা বানানো হয়েছে। আমি ছুটিতে আসতেই ওরা এই অন্যায়টাকে সেরে ফেলেছে। কোথায় যাব আমি পালিয়ে? কোথায় যাব? কতক্ষণ আমি নিজের কাছ থেকে সরে থাকব? আমি জানতাম যে আমি ধরা পড়ে যাব। ভয় পেয়ে গেছিলাম আমি। এরা সবাই মিলে আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র সাজালো যে হুসেনকে বাড়িতে পাওয়া যায়নি, ওর ফোন এখনো বন্ধ আছে। সাহেব, হুসেন কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। এটা যদি মিথ্যে কথা হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সাহেব, আমার ছেলে এমন কি করেছে আপনারা কিছু বলছেন না কেন? আমরা সন্দেহ করছি ও একটা খুনের সঙ্গে জড়িত। তোমরা এই আশেপাশেই থাকবে। হ্যাঁ স্যার। স্যার, হুসেন আর তনুজার হাজবেন্ড রাজীব কলেজ থেকেই এদের বন্ধুত্ব। হুসেন পেশায় সফটওয়্যার কনসালটেন্ট। 23শে জানুয়ারি মানে যেদিন সে তার খুন হয় সেদিন থেকে অফিসেই যায়নি। আর এই রাজীব কি করে? স্যার, ও কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে। এমন কি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি না? স্যার, এই পাল ফ্যামিলির এখানে 2-3টে প্রপার্টি আছে, আর সবই মিস্টার পালের ওয়াইফের নামে। মানে ডক্টর পালের নামে কিছুই নেই? নো স্যার, একটাও না। রাজীব সাক্সেনা, ওই আমার জামাই, ওর কুনজর আমার সম্পত্তি দেখে অনেক আগেই আমি জানতাম। তনুজা ওকে সবকিছু দেবার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু শ্বেতা, তাই তো ওকে রাস্তা থেকে সরানোর জন্য ও ওই হোসেন আহমেদকে নিয়ে এসেছিল এখানে। স্যার, এই একটা জিনিস এখানে খুব অদ্ভুত মনে হচ্ছে। ঠিক আছে, ওনারা এখন সেকেন্ড পোস্টমর্টম করছেন। বডি আমরা তারপরেই পাবো। শুনেছি বাবা ধরা পড়েছে। হ্যাঁ, প্রপার্টিটা আমার নামেই।
আমার হাজবেন্ড ট্যাক্সে ছাড় পেতে সব প্রপার্টি আমার নামেই করে দেন। ম্যাডাম, আপনি কি আপনার হাজবেন্ডকে সত্যিই দেখেছেন? দেখেছেন যে উনি শ্বেতাকে জলে ডুবিয়ে মারছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনাদের কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আগে হ্যাঁ, এমন কিছু দেখা যাচ্ছে যেটা আপনারা আমাকে গোপন করেছেন। হুসেন আহমদ তোমার বন্ধু, কি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো, 22 জানুয়ারি রাত থেকে 23শে জানুয়ারি সকাল পর্যন্ত এখানেই ছিল, এই বাড়িতে, মূল ঘটনাস্থলে। এই কথাটা তো আপনারা আমাদের বলতে ভুলেই গেছেন। হুসেন আহমেদকে এখনো পাওয়া যাচ্ছে না। ও তো তোমার কলেজ লাইফ থেকে খুব ভালো বন্ধু, তাই না? শ্বেতা আমার বোনের মতো ছিল। আসলে ও তো তোমার বউয়ের বোন ছিল। তনুজাকে বিয়ে করার পর সম্পত্তির অর্ধেকটা তোমার নামে পাকা হয়ে গিয়েছিল, কিন্তু সেটার যাওয়ার পর সম্পত্তিটা তো পুরোটাই তোমার হয়ে গেল, তাই না? এটা কি বাজে কথা বলছেন আপনি? এইটা আমাদের পরিবার স্যার, আর সেটাও আমার পরিবার ছিল। আর পরিবারের মধ্যে ভাগাভাগি কি? ভাগাভাগিটা পরিবারের মধ্যেই হয়, প্রতিবেশীর মধ্যে নয়। হোসেন আহমেদ কোথায়? কোথায় আছে হোসেন আহমেদ? মা, যেদিন শ্বেতার সাথে এসব হয়েছিল সেদিন হোসেন এ বাড়িতে ছিল? মা? হ্যাঁ ছিল। আমিও ঠিক জানতাম না, কিন্তু তোমার বাবা সেটা জেনে গিয়েছিলেন। চুপ আসতে। ললিতা, ললিতা, কি ব্যাপার? শ্বেতা এখনো হোসেনের সাথে দেখা করে? ও খুব ভালো ছেলে, বুঝলে? আমি জানতে চাইছি যে শ্বেতা এখনো হোসেনের সাথে মেশে? আমি জানি না। কি হয়েছে বাবা? সরো। কার সাথে ফোনে কথা বলছিলে? কারোর সঙ্গে না বাবা। শুনেছি, আমি শুনেছি। তুমি আস্তে আস্তে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলছিলে। না বাবা, আমি কারোর সঙ্গে কথা বলছিলাম না। তোমার সন্দেহ হচ্ছে তো আমার মোবাইলটা দেখে নাও। এই নাও। আমি কারোর সঙ্গে কথা বলছিলাম না বাবা। তুমি ভুল শুনেছ। তুমি তো সবসময় কাজের মধ্যেই থাকো, তাই হয়তো এখনো কাজের জায়গার শব্দগুলো কানে বাজছে। যখন আমি দরজাটা নক করলাম তখন আমি একটা দরজা বন্ধ হবার শব্দ পেয়েছিলাম। ওটা বাবা আমি বাথরুম থেকে বেরোচ্ছিলাম তো সেই দরজার আওয়াজ হয়েছে।
দরজা তো ভেতর থেকে বন্ধ, কেউ ভেতরে আছে। দরজা খোলো, আমি বলছি দরজাটা খোলো। দরজা তো ভেতর থেকে বন্ধ, কেউ ভেতরে আছে। দরজা খোলো, আমি বলছি দরজাটা খোলো। তো এই তামাশা চলছিল এখানে, আর তোমরা মা মেয়ে বলছিলে আমার কান বাজছে, আমি পাগল হয়ে গেছি, তাই না? এটা চরম লজ্জার ব্যাপার। আমার বাড়িতে আমার চোখের আড়ালে সব হচ্ছে। বাবা তুমি বুঝতে পারছো না, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, বিয়ে করতে চাই, একসঙ্গে থাকতে চাই। স্যার আমি সেটাকে ছাড়া থাকতে পারবো না স্যার। আপনি এখানে চলে আসায় আমাদের দেখা করাটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমি থাকতে পারছিলাম না, তাই আমি এখানে চলে এসেছি। দেখুন স্যার, সমস্ত দোষ আমার, এখানে শ্বেতার কোনো দোষ নেই, আপনি ওকে কিছু বলবেন না। বাবা চাপ! এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। গেট আউট! ওশান, আরে তুমি কিরকম মা তুমি? এইসব ব্যাপারে প্রশ্রয় দিচ্ছ? তোমার কাছে আমি এই ব্যাপারে ভাষণ শুনতে চাই না। তুমি কখনোই ওকে ভালোবাসা দাওনি, যখন ও হয়েছিল তখন ওকে কোলে পর্যন্ত নাওনি, আর এখন তুমি বলছো যে। শোনো, তোমার এই অহেতুক জেদ ছেড়ে দাও। আরে যেভাবে ও থাকতে চায় সেভাবে থাকতে দাও না, এদের খুশিতেই তো আমাদের খুশি। আর তাছাড়া বাবা তুমি আমার ব্যাপারে মাথা ঘামাবে না, যেমন এতদিন দূরে থেকেছো এখনো দূরেই থাকবে। আমি আর বাচ্চা মেয়ে নই, নিজের ভালো মন্দ আমি নিজেই বুঝতে পারি। হঠাৎ করে তোমাকে আর আমার উপর বিচিত্র ফলাতে হবে না, তোমাকে ছাড়াই আমরা খুব ভালো আছি। তোমার স্নেহ ভালোবাসা ছাড়া আমরা দিব্যি আছি। আর বাবা দিদিকে আর আমাকে মার এটা কখনোই বলতে হয়নি যে তুমি মেয়ে নয় ছেলে চেয়েছো। আর তুমি আমাদের সাথে যেভাবে ব্যবহার করো তাতে এটা পরিষ্কার বোঝা যায়, যখন আমাদের তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি ছিলে না, তাহলে এখন কেন? তাই প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও, চলে যাও। হুসেন আহমেদ, হুসেন এখন পালিয়ে আর কোনো লাভ হবে না। তুমি সেটাকে খুন করলে কেন? না স্যার, আমি খুন করিনি। তাহলে এমনি তুমি এমনি লুকিয়ে বেড়াচ্ছিলে, চোর পুলিশ খেলছিলে? স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি রাত 2:30 পর্যন্ত শ্বেতার বাড়িতেই ছিলাম, আর ওর বাবা আমাদের দেখে ফেলেন। আর তার পরের দিন সকালেই আমি শুনলাম যে শ্বেতাকে খুন করা হয়েছে। ভেবেছিলাম ওর বাবা হয়তো আমাকেই ফাঁসিয়ে দেবেন। স্যার। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। ডুবে মেয়েটির মৃত্যু হয়নি, আর ওর মৃত্যুর কারণও জল নয়। তাহলে? সাফোকেশন, দম বন্ধ হয়ে মারা গেছে। ওকে গলা টিপে মারা হয়নি, মুখে কিছু চাপা দিয়ে দম বন্ধ করে ওকে মারা হয়েছে। ঠিক বলছেন? হ্যাঁ, ওর লাংসে তো আমরা প্রায় জল পাইনি বলা যায়। ওকে ডোবানোর আগে মারা হয়েছে, আর মৃত্যুর সময়টা সকাল 6:30 থেকে 9:30 মধ্যে। আপনি শিওর? অ্যাবসলিউটলি, একদম ঠিক আছে। ডোবানোর আগে মারা হয়েছে, আর মৃত্যুর সময়টা সকাল 6:30 থেকে 9:30 মধ্যে। আপনি শিওর? অ্যাবসলিউটলি, একদম ঠিক আছে।
এই ছেলেটা তো শ্বেতার বাড়িতে রাত্রি 2:30 অবধি ছিল। হ্যাঁ স্যার, আর তারপরে ওর লোকেশন ওর বাড়িতেই দেখাচ্ছে। কিন্তু মৃত্যু তো সকাল 6:30 থেকে 9:30-র মধ্যে হয়েছে। মনে হয় না এই ছেলেটা এতে যুক্ত আছে। মিস্টার আনন্দ পাল, আপনি আপনার মেয়েকে খুন করেছেন। আমি বললাম তো আমি ওকে মারিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আপনাকে কোনোভাবেই ফাঁসানো হচ্ছে না, বরং আপনি আমাদের চোখে ধুলো দিচ্ছেন। দেখুন, শ্বেতার সাথে হুসেন আহমেদের সম্পর্কটা আপনি মেনে নিতে পারেননি। আপনি খুশি ছিলেন না কারণ পরিবারের কেউ আপনার কথা শুনতো না। আপনার মেয়ে দায়ে পড়ে আপনাকে বাবা বলতো, মন থেকে নয়, কারণ আপনি ওকে প্রথম থেকে ঘেন্না করতেন। আপনার বড় মেয়ে তনুজা, ওর আর রাজীবের বিয়েটা আপনি মেনে নিতে পারেননি। শ্বেতা হুসেন আহমেদকে বিয়ে করতে চেয়েছিল, সেটাও আপনি মেনে নিতে পারেননি। আপনার বাংলোর নাম তনু, সেটাও আপনি রাখেননি, বরং এই নামটা আপনার স্ত্রী রেখেছিলেন। মিস্টার পাল, আপনি আপনার মেয়েকে খুন করেছেন, কেননা আপনার মেয়ে শ্বেতা আপনাকে তার জীবন থেকে দূরে চলে যেতে বলায় আপনি সেটা সহ্য করতে পারেননি। নিজের ভালো মন্দ আমি নিজেই বুঝতে পারি। হঠাৎ করে তোমাকে আর আমার উপর পিচিত্ত ফলাতে হবে না। তোমার স্নেহ ভালোবাসা ছাড়া আমরা দিব্যি আছি। তাই প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও, চলে যাও। আপনার ওয়াইফ কিছু ভুল বলেননি মিস্টার আনন্দ পাল। আপনি আপনার মেয়েকে টাবে ডুবিয়ে পালিয়ে যান, কিন্তু আপনি ভুল ভেবেছেন মিস্টার পাল, কারণ ততক্ষণে আপনার মেয়ে মারা গেছিল। আপনি আগেই ওকে মেরে ফেলেছিলেন। 23শে জানুয়ারি সকালবেলায় আপনি আপনার মেয়েকে খুন করেছেন, ঠিক বলছি না আমি? আর বাবা, দিদিকে আর আমাকে মার এটা কখনোই বলতে হয়নি যে তুমি মেয়ে নয় ছেলে চেয়েছো। আর তুমি আমাদের সাথে যেভাবে ব্যবহার করো তাতে এটা পরিষ্কার বোঝা যায়, যখন আমাদের তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি ছিলে না। তাহলে এখন কেন? তোমাকে ছাড়া আমরা খুব ভালো আছি। তাই প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও, চলে যাও। আমার নিজের মেয়ে আমাকে নিজের বাবাকে তাড়িয়ে দিতে চায়, নিজের জীবন থেকে, পরিবার থেকে, ওই হোসেনের জন্যে। না, আমি এটা সহ্য করতে পারিনি। আমি এটা সহ্য করতে পারিনি যে আমার নিজের মেয়ে তার বাবার প্রতি সামান্য মান, সম্মান, ভালোবাসা কিচ্ছু নেই। আমার বড় মেয়ে একদিন যেভাবে আমার সম্মান নষ্ট করেছিল, আর এখন আমার ছোট মেয়ে সেই রাস্তাতেই চলেছে। আমি সেদিন রাতে ঘুমোতেই পারিনি। তোমার কোনো অস্তিত্ব নেই, আর কোনোদিন ছিল না। তাই প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও, চলে যাও। শ্বেতা আর তনুজা আমার মান সম্মানের ওপর দুজনে কালি লাগিয়েছিল। তনুজা এমন একটা অপদার্থকে বিয়ে করলো যে ঘর জামাই হয়েই থেকে গেল বাড়িতে। আর শ্বেতা না জানি কাকে ধরে নিয়ে এসেছিল, পুরোপুরি নিষ্কর্মা। আমি অনেক বুঝিয়েছিলাম শ্বেতাকে, ওই ছেলেটার থেকে দূরে থাক, বাড়ির মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিস না। কোনো কথা শুনল না আমার। উপরন্তু আমাকে বলল যে আমি নাকি বাবা হবার যোগ্যই নই। এই সব কিছু শুনতে শুনতে, সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম আমি। এসব শেষ করা দরকার ছিল, তাই যা করার আমি তাই করেছি, করে দিয়েছি, মেরে দিয়েছি।
এটা করেছিলাম কারণ যাতে সবাই মনে করে অ্যাক্সিডেন্ট। এবং সেটাতে আপনি সম্পূর্ণভাবে অসফল। একজন বাবা হিসেবে অসফল, একজন স্বামী হিসেবে অসফল। আর এটাও আপনি চিন্তা করেননি যে এই কাজটা করে আপনি বাঁচতে পারবেন না। যখন আপনার ওয়াইফ আমাদের বললেন যে উনি আপনাকে পালিয়ে যেতে দেখেছেন, তখন ভেবেছিলাম উনি আমাদের হয়তো মিথ্যে কথা বলছেন। কারণ আপনার মতন একজন উঁচু দরের মানুষ কখনোই এতটা নিচে নামবে না যে নিজের মেয়েকে খুন করে দেবে। অত্যন্ত খারাপ লোক আপনি, জঘন্য মানুষ। আমার পেরেন্টস তোমার সঙ্গে দেখা করতে চান। হোসেন, এটা পসিবল নয়। আমার বাবা ছুটিতে বাড়ি আসছে 2 সপ্তাহের জন্য। তাহলে উনি যতদিন থাকবেন আমরা কি দেখাও করব না? একজন বাবা তার মেয়েকে খুন করে ফেলেন সম্মানের জন্য, অনার কিলিং। কারণ তিনি রাগের বশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। কারণ উনি কোনোদিনও ওদের পরোয়াই করেননি। কারণটা যাই হোক না কেন, আসলে এটা একটা ভয়ঙ্কর আর হিংস্র ঘটনা। অনেক সময় এমন ঘটনা দেখা যায় যেখানে সন্তান নিজের বাবা মাকে, নিজের গ্র্যান্ড পেরেন্টসকে খুন করে বসে, টাকার লোভে, স্বাধীনতার লোভে, অনেক সময় মাথা গরম করে। ঘটনাগুলি বারবার ঘটে, তবুও প্রত্যেকবারই আমরা চমকে উঠি, স্তব্ধ হয়ে যাই। কেন এমনটা কেন হয়? কারণ এটা অমানবিক, পাগলের মতো আচরণ, আমাদের কল্পনার সীমার বাইরে বলে। এমনটা কি হতে পারে না যে আমরা একে অন্যকে তার যোগ্য সম্মানটা দিই, তাকে বাঁচার স্বাধীনতা দিই? এটা কি ঠিক যে যে সমস্ত জিনিস আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, আমাদেরকে খেপিয়ে তোলে, আমরা তাকে শেষ করে দেব? এটা কি ঠিক যার ভাবনার সঙ্গে আমার ভাবনা মিলবে না, তার নিজের ভাবনা প্রকাশের, নিজের কথা বলার অধিকারটুকুও নেই? তার বাঁচার কোনো অধিকার নেই? না জানি কতবার আমরা আমাদের থেকে আলাদা, আমাদের বিপরীত চিন্তার মানুষদের নিজেদের থেকে দূরে সরিয়েছি। তাদের এতটা দূরে সরিয়েছি যে তাদের অস্তিত্ব পর্যন্ত মুছে গেছে। আমরা নিজেদের পরিবারে, নিজেদের কর্মস্থলে না জানি কত রকমের জোর চুরি করে থাকি, চালাকি করি যাতে নিজেদের কার্য সিদ্ধি হয়, নিজেদের চাহিদা গুরুত্ব পায়, আমাদের চিন্তাধারা, আমাদের গেম প্ল্যান সফল হয়। শেষ কথাটা আমরাই বলবো। হয়তো এখন সে সময় এসে গেছে সংকল্প করার, ফয়সালা করার যে আমরা মানুষ, আর মানুষ হয়ে বাঁচব চিরকাল। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর প্রত্যেক ব্যক্তিকে নিজের কথা বলার অধিকার দিন। জয় হিন্দ।